অটোটা চাকদা রোড দিয়ে সোজা যাচ্ছিল, এবারে বাদিকের রাস্তায় ঢুকলো। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা দাদা? অটোওয়ালা বলল, এটা মেদে বাজার, ভবানীপুর এখনো মিনিট 20 লাগবে। ও আচ্ছা আচ্ছা। তা স্যারের কথা শুনে মনে হচ্ছে এখানে প্রথমবার আসা। তা এখানে কি কারণে এসেছেন? আমি কলকাতায় থাকি, এগ্রিকালচার অফিসার, মানে কৃষি দপ্তরে। বুঝেছি, পেটের দায়ে অটো চালাই স্যার। আমি MA পাস। কি বলছো? তা চাকরি বাকরিতে ট্রাই করনি? করেছিলাম, 12 লাখ টাকার ডোনেশন চেয়েছিল। আমি স্যার গরিব পরিবারের ছেলে, অত টাকা পাবো কোথায়? তাই এই অটো চালানোই পেশা বানিয়ে নিলাম। কষ্ট হলেও শান্তি আছে স্যার, অন্তত সৎ পথে রোজগার করে খাচ্ছি। কথাগুলো শুনে খারাপ লাগলো, টাকার কাছে যোগ্যতা হেরে যায়। বললাম, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। তা তোমার বাড়িতে কে কে আছে? বাবা মারা গেছে বহুদিন, মা আছে, বউ আছে, আর একটা 12 বছরের ছেলে আছে। কথায় কথায় জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে ভবানীপুরে চাষিরা হরতাল করছে, এর কারণ কি জানো? জানে সবাই, কিন্তু কেউ কিছু বলবে না স্যার। কিন্তু আপনারও হতাশ হয়ে ফিরে আসতে হবে। কেন? সে অনেক গল্প। নিন, আপনার ভবানীপুর এসে গেছে। অটো থেকে নেমে ভাড়া মেটালাম, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে। এই ভবানীপুরে যে কদিন আছি সে কদিন এটাই আমার আবাসন। পুরো এলাকা জুড়ে, এমনকি রাস্তাঘাট পর্যন্ত ঘোরঘুট্টি অন্ধকার। আলো বলতে কেবল বহু দূরে দূরে এক একটা করে ল্যাম্পপোস্ট, তাতেও আবার 60 ওয়াটের বাল্ব লাগানো। আলো নিচ অব্দি পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছে। ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেখলাম একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। বুঝলাম এই তাহলে বিজন বসু ওরফে বিজু। এই ভবানীপুরে এই আমাকে অ্যাসিস্ট করবে। আমি ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি তো বিজন বসু? হ্যাঁ স্যার, আপনি আমায় বিজু বলে ডাকতে পারেন। আর আপনি করে বলার দরকার নেই, তুমি করেই বলুন। আচ্ছা ঠিক আছে। বিজু আমায় ভেতরে নিয়ে গেল। একটা ক্লাসরুমের ভেতরে একটা টেবিল, চেয়ার আর একটা খাটিয়া। নিন স্যার, আপাতত এই আপনার অফিস। আচ্ছা বিজু, স্কুলের একটা ক্লাসরুমের মধ্যে কাজ করব, এই স্কুলে কি ক্লাস হয় না? আর বলবেন না স্যার, আপনি এগ্রিকালচার অফিসার, আপনার কাছে শুধু চাষিদের রিপোর্টটাই গেছে। এই ভবানীপুরে পুরো পৌষ মাস ধরে সব কিছু বন্ধ থাকে। গত বছরও আপনার মতো একজন অফিসার এসেছিলেন, তিনিও এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি। কিন্তু এর কারণটা কি? মানে পুরো একটা মাস ধরে এই গ্রামের সবকিছু বন্ধ থাকে কেন? বিজু বলল, তা বলতে পারবো না স্যার, আমি জানি না। ওর চোখ মুখ দেখে বুঝলাম ও সবই জানে, কিন্তু বলতে চাইছে না। হাত ঘড়িতে দেখলাম 10টা বাজে। বিজুকে বললাম, ঠিক আছে বিজু, 10টা বেজে গেছে, তুমি এখন যাও। কাল সকালে তাড়াতাড়ি এসো, গ্রামের চাষিদের সাথে কথা বলে দেখি কি করা যায়। বিজু গুড নাইট বলে চলে গেল। তারপর ক্লাসরুমের আলোটা নিভিয়ে খাটিয়াতে গায়ে লালাম। খুব মশা এখানে, মর্টিন দিয়ে গেছে, কিন্তু ওই ধোঁয়াটা আমার সহ্য হয় না। এদিকে ঘুমও আসছে না। ভাবলাম একটু বাইরে থেকে পায়চারি করে আসি, কিন্তু ঠান্ডাও বেজায় পড়েছে, তাই আর বাইরে গেলাম না। ক্লাসরুমের লাইটটা জেলে রুমটার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশের বাঁকা অর্ধেক চাঁদটা বেশ সুন্দর লাগছে। স্কুলটার সামনে একটা গাছ, সেদিকে চোখ পড়তেই শিউরে উঠলাম। গাছটার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে না? আমি কি ঠিক দেখছি? না, কোনো অবৈজ্ঞানিক ভয় আমার নেই। যে জিনিসের পেছনে কোনো বৈজ্ঞানিক লজিক নেই তা আমার নিতান্তই ভিত্তিহীন মনে হয়, কিন্তু আমি পরিষ্কার কাউকে দেখতে পেলাম মনে হলো। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কিন্তু কোথায় কে? কেউই নেই। তারপর একটা জিনিস মনে হতেই আবার বেজায় হাসি পেল। ক্লাসরুমের ভেতরেই আলোটা জ্বলছে, আর লাইটটা রয়েছে একদম আমার পেছনে। স্বাভাবিকভাবেই সামনের দিকে আমার ছায়া পড়ার কথা। সম্ভবত সেইটা দেখেই আমি চমকে গিয়েছিলাম। সম্ভবত না, না ওইটাই হবে। সকাল 9টা নাগাদ বিজু এলো। কি স্যার, ব্রেকফাস্ট হলো? না, এই ঘুম থেকে উঠলাম। চলো বেরোই, রাস্তায় না হয় কিছু খেয়ে নেব। একটা চায়ের দোকানে গেলাম।
চা খেতে খেতে বিজুকে বললাম, আচ্ছা চাষবাস যেহেতু বন্ধ, তাহলে এখন সবার সাথে কথা বলতে কি আলাদা আলাদা করে সবার বাড়ি যেতে হবে? বিজু বলল, না না, সবাইকে জানিয়ে দিয়েছি হাই স্কুল মাঠে সবাই চলে আসবে 10টার মধ্যে, কোনো চিন্তা নেই। ঘড়িতে দেখলাম 10টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। নাও, 10টা তো বেজেই গেল প্রায়, চলো তাহলে। দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছালাম হাই স্কুল মাঠে। বেশ কিছু চাষিরা বসে আছে। ইনি হচ্ছেন কৃষি দপ্তরের স্যার, কলকাতা থেকে এসেছেন, তোমাদের সাথে কথা বলবে কিছু। নমস্কার, আমি সাম্য রায়, কৃষি দপ্তরে চাকরি করি। কৃষি দপ্তরে খবর গেছে যে আপনারা এই পুরো পৌষ মাসে চাষবাস করবেন না বলেছেন, কিন্তু এর কারণটা কেউ বলছেন না। আপনাদের সবার সমস্যার সমাধানে আমরা অঙ্গীকারবদ্ধ, কিন্তু আপনারা যদি আপনাদের সমস্যাটাই না বলেন, আমরা কিভাবে এর সমাধান করব বলুন তো? কিন্তু কোনো লাভ হলো না, কেউ কিছু বলল না। আমি চাষিদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনিই বলুন, চাষের কাজ কেন বন্ধ রেখেছেন? ভয়ে বাবু। ভয়? কিসের ভয়? জীবনের ভয় বাবু। আমাদের যদি কিছু হয়ে যায় বাবু, আমাদের পরিবারটা পুরো ভেসে যাবে বাবু, তাই কিছু বলতে পারবো না আমরা। কি সব বলছো? কিছু হবে কেন? গত বছর আমাদেরই এক চাষি সমীরণ এসব বিশ্বাস না করেই চাষ করে। মাঝরাতে তার চাষের ক্ষেতে আর তার বাড়িতে কিভাবে যেন আগুন লেগে যায়। সমীরণ বেঁচে গেল কোনো ক্রমে, কিন্তু তার বউ আর 7 বছরের ফুটফুটে মেয়ে জোনাকি সেই আগুনেই পুড়ে মারা যায় বাবু। মেয়ে আর বউয়ের শোকে সমীরণ পাগল হয়ে যায়, এখানে ওখানে পড়ে থাকতো। আমরা অনেক সামলানোর চেষ্টা করেছি বাবু, কিন্তু পারিনি। আজ কয়েক মাস হলো সমীরণকে দেখা যায় না, কোথায় হারিয়ে গেছে কে জানে। সবটা শুনলাম, কিন্তু কি যে বলবো কিছুই বুঝতে পারলাম না। এইটুকু বুঝলাম, কোনো এক কাকতালীয় ভাবে মিলে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটা আজগুবি ভয় গ্রামের মানুষকে ঘিরে ধরেছে, যার সমস্ত ভাবনার ঊর্ধ্বে। তাদের এখন যাই বোঝাই না কেন বুঝবে না। ফিরে এলাম, বিজু সাথেই ছিল। বলল, কি ভাবলেন স্যার, কি করবেন? ঠিক বুঝতে পারছি না বিজু। আচ্ছা তুমি কি সত্যিই কিছু জানো না, নাকি তুমিও বলতে চাইছো না? চাষিদের কথা তো সবই শুনলেন স্যার, কিভাবে ঝুঁকি নিই বলুন তো? তুমি এ যুগের ছেলে হয়েও এইসব বিশ্বাস করো? এটা তোমার থেকে এক্সপেক্ট করা যায় না বিজু। কিছু জিনিস স্যার সব কিছুকেই হার মানিয়ে দেয়। লোকের মুখে শোনা গল্প অবিশ্বাস করা যায়, কিন্তু নিজের চোখের সামনে ঘটে যাওয়া জিনিস কিভাবে অস্বীকার করি বলুন তো স্যার? যাই হোক, এখন চলি, আমার নাম্বার তো আপনার কাছে আছেই, একটু আরাম করুন, কোনো দরকার হলে ফোন করবেন। বিজু চলে গেল। আমি ক্লাসরুমের ভেতরে থাকা খাটিয়াটায় শুয়ে ভাবতে লাগলাম কি করা যায়। কাল রাতে একটুও ঘুম হয়নি। বিভিন্ন ভাবনার মধ্যে কখন যে চোখ লেগে যায় বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা। কোথা থেকে যেন একটা পাখি অদ্ভুতভাবে ডাকছে। হাঁটতে হাঁটতে সকালের ওই চায়ের দোকানটায় গেলাম। চা খেয়ে ফিরে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। স্কুলের সামনের গাছটার নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, অপরূপ সুন্দরী। এগিয়ে গেলাম তার দিকে। বললাম, এই যে শুনছেন, এখন এই সময় এইখানে কি করছেন? আপনি কে? আমি সাবিত্রী, এই গ্রামেই থাকতাম। থাকতাম মানে? হ্যাঁ থাকতাম, কিন্তু ওরা যে আমাকে খুব মেরেছে, অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে আমায়। কি সব বলছেন? কারা মেরেছে? আপনি শুনবেন আমার গল্প? এমনিতেই একটা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। এই গ্রামের চাষিদের সমস্যা, চাষবাস না করার কারণ, অনেক প্রশ্ন। কারোর গল্প শোনার মতন সময় আমার হাতে নেই। কিন্তু কিভাবে যেন সেই মহিলার মায়াবী কণ্ঠ আমায় তার প্রতি আকৃষ্ট করল। না চাইতেও বললাম, হ্যাঁ বলুন। মহিলাটি বলা শুরু করলো, 2 বছর আগে আমার বিয়ে হয় এই গ্রামের সব থেকে ধনী পরিবারে। আমার স্বামীর নাম ছিল অরুণ সান্যাল। আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে 2 বছর আগে অগ্রহায়ণ মাসে একটা শুভ দিন দেখে আমাদের 4 হাত এক হয়। বিয়ের আগে অরুণ খুব নেশা করত,
আমায় প্রতিশ্রুতি দেয় বিয়ের পরে এই সব কিছু ছেড়ে দেবে, কিন্তু ছাড়েনি। বাসরাতের পরের দিন অরুণের এক বন্ধুর জন্মদিন ছিল। আমাদের দুজনেরই সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ হওয়ায় আমি যেতে পারলাম না। সেদিন অরুণ ওর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে মদ খায়। দুর্ঘটনাটা ঘটে ঠিক তারপরেই। রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় টাল সামলাতে না পেরে রাস্তার পাশে একটা গাছে গিয়ে ধাক্কা মারে গাড়িটা। হাসপাতালেও নেওয়ার সময় পাইনি, অরুণ মারা যায়। বিয়ের 3 দিন পরেই আমি আমার স্বামীকে হারাই। এই কষ্টের সীমা হয় না বাবু, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে যখন অরুণের মৃত্যুর দায় পড়ে আমার উপর। আমি নাকি ডাইনি, রাক্ষসী। বিয়ের 3 দিনের মধ্যেই আমি নাকি আমার স্বামীকে খেয়েছি। ওরা আমায় খুব মেরেছিল জানেন। আমি বললাম, আপনি পুলিশের কাছে যাননি? সেই সুযোগ পাইনি। আর আপনার বাপের বাড়ি? আর বাপের বাড়ি আমি আদেও জানি না আমার বাবা মাকে। অনাথ আশ্রমে মানুষ আমি। খুব খারাপ লাগলো শুনে। এইসব এই গণ্ড গ্রামেই সম্ভব, কিন্তু আমারও আর দাঁড়িয়ে থেকে গল্প শোনার সময় ছিল না। বললাম, দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমি চলি। হ্যাঁ, আপনিও চলে যান। চলে এলাম। পরদিন সকালে বিজু এলে তাকে নিয়ে গেলাম পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত প্রধান অনিমেষ পালকে সব ঘটনা খুলে বললাম। চাষিদের অহেতুক ভয়, হরতাল, সবটাই বললাম। একটা হিউজ পরিমাণ ফসলের চাষ হয় এই গ্রামে। একটানা 1 মাস বন্ধ থাকলে শেয়ার মার্কেট একেবারে নিচে নেমে যাবে, ফলে জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষের সমস্যা সবই তো বোঝেন, কিছু একটা ব্যবস্থা নিন। দেখুন, সবই বুঝি, কিন্তু তারা কেউই ভুল নয়। 1-2জন ভয় পেলে একটা কিছু বলা যায়, কিন্তু পুরো গ্রামটা এই পৌষ মাস ধরে একটা ঘোরের মধ্যে থাকে। কারণটা আমি ঠিক জানি না। সরি, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাহলে এবার কি করবেন স্যার? ভাবছি কলকাতায় ফিরে যাব বিজু। আর নিতে পারছি না, জাস্ট আজ রাত্রেই আছি, কাল ভোরের ট্রেন ধরে রওনা হব। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি এগোই, গোছগাছ শুরু করি। আজ আবার দেখলাম একজন দাঁড়িয়ে আছে স্কুলের সামনের গাছটার নিচে। তবে আজ একজন বয়স্ক লোক, পরনে একটা নোংরা ধুতি আর গায়ে একটা নোংরা চাদর জড়ানো। আমি তার কাছে এগিয়ে গেলাম। এই যে শুনছেন, এখন এই সময় এখানে দাঁড়িয়ে আছেন, কোনো দরকার? আমার নাম সমীরণ, আমি চাষি ছিলাম, চাষবাস করতাম। তারপর কিভাবে যেন একদিন সব শেষ হয়ে গেল, সব শেষ। মনে পড়ে গেল গ্রামের চাষিদের মুখে শোনা সেই সাহসী চাষির কথা, যার ঘরবাড়ি এমনকি ফসলেও পর্যন্ত আগুন লেগে যায়। সেই আগুনে তার সবকিছু পুড়ে শেষ হয়ে যায়, মারা যায় তার স্ত্রী সন্তানও। কিন্তু এনাকে নাকি এখানে দেখা যায় না। বললাম, হ্যাঁ, আমি গ্রামের চাষিদের কাছে আপনার কথা শুনেছি, খুব খারাপ হয়েছে আপনার সাথে, কিন্তু আপনাকে এখন দেখা যায় না শুনলাম। কোথায় থাকেন? লোকটা বলল, এখন আমি ভব ঘুরে এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াই, যা পাই তাই খাই। কিন্তু বাবু, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কলকাতা থেকে এসেছি, কৃষি দপ্তরে চাকরি করি। এই গ্রামের চাষিরা চাষ করবে না এই পুরো পৌষ মাস। এই সমস্যার সমাধানে আমাকে পাঠানো হয়েছিল, কিন্তু পারলাম না সমাধান করতে। আমি কাল চলে যাব। হ্যাঁ, চলে যাবেন? হ্যাঁ, সেই ভালো। এই সমস্যার সমাধান নেই কোনো। আমার সব শেষ হয়ে গেছে, সবার হবে। মানে আপনি বলবেন আমায় কেউ কেন চাষ করছে না? কিসের ভয়? এ এক অভিশাপ বাবু, অভিশাপ। আমাদের সবার সৃষ্টিকর্তা ওই একজন, ওপরওয়ালা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, অতএব আমাদের শেষও তারই হাতে। কিন্তু সেই সময় চক্রের মাঝে যদি কেউ বাধা দেয়, তাহলে তো অভিশাপ নেমে আসবেই বাবু। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা একটু খুলে বলুন না। এই গ্রামের একসময় মোড়ল ছিল রঘুপতি সান্যাল। তিনি নিজে যেমন ভদ্রলোক ছিলেন, তার ছেলে হয় তেমনই কুলাঙ্গার, অসভ্য দুশ্চরিত্র একজন। অম্বিকা নামে একটি মেয়েকে তার কিভাবে যেন ভালো লেগে যায়।
অম্বিকাকে সে বিয়ে করে, কিন্তু ওই যে কথায় বলে স্বভাব যায় না মূল্যে। বিয়ের 3 দিন বাদেই রাতে অতিরিক্ত নেশা করে গাড়ি চালিয়ে আসছিল। রাস্তায় দুর্ঘটনায় মারা যায় রঘুপতি সান্যালের ছেলে। তার এই অকাল প্রয়াণে অম্বিকাকেই সবাই দায়ী করে। তাকে অলক্ষী, ডাইনি, রাক্ষসী প্রভৃতি আরো গালাগাল করে। তাকে খুব মারধরও করা হয়। সবশেষে তার স্বামীর জ্বলন্ত চিতার পাশে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। এ কি সামান্য ঘটনা? এই পাপের কোনো ক্ষমা হয় না বাবু। আমি এগিয়ে যেতে চেয়েছিলাম, পারিনি বাবু, পারিনি। সেই সময়টা ছিল পৌষ মাস। সেই থেকে প্রত্যেক বছর পৌষ মাসে অম্বিকা জেগে ওঠে আর তার মৃত্যুর প্রতিশোধ নেয়। এই গ্রামের পুরুষদের মেয়ে মানুষের মতো ঘরে বসিয়ে রাখে, গায়ে খাটতে দেয় না। গ্রামের মেয়ে বউরা এই 1 মাস বিভিন্ন কাজবাজ করে সংসার চালায়। রাতে অম্বিকা গ্রামের সব পুরুষদের স্বপ্নে আসে এবং বলে যদি তারা কেউ কোনো কাজ করে তাহলে তাদের সব কিছু শেষ করে দেবে সে। আর যদি এই অভিশাপের কথা কাউকে বলে তাহলে মরতে হবে। যতদিন বাঁচবে এই পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, কাউকে বলা যাবে না। আমি এসবকে কাকতালীয় ভেবে সাহস করে এগিয়ে গিয়েছিলাম চাষ করতে। সব শেষ হয়ে যায় বাবু, সব শেষ হয়ে যায়। লোকটা থামল। তার সব কথা শুনে সাবিত্রীর কথা মনে পড়ে গেল। তার জীবনের গল্পের সাথে এর বহু মিল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রঘুপতি সান্যালের ছেলের নাম কি? অরুণ সান্যাল। নামটা শুনে আমি ঠিক নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। সাবিত্রীর স্বামীর নামও অরুণ সান্যাল। দুটো ঘটনার মধ্যে মিল থাকতে পারে, কিন্তু এত মিল? ব্যাপারটা গোলমেলে ঠেকল। হয় এই লোকটা মিথ্যে কথা বলছে, না হয় গতকাল রাত্রে সাবিত্রী মিথ্যে কথা বলেছিল। ধুর, আর ভাল লাগছে না এসব। কি করতে এসেছিলাম আর কি করছি, তার থেকে ভালো কাল সকালে কলকাতায় ফিরে যাব। দরকার নেই এত চিন্তা করার। লোকটা দাঁড়িয়ে রইল। আমিও ফিরে এলাম ক্লাসরুমে। অনেক ভোরে বেরিয়ে যেতে হবে, তাই সব গোছগাছ করে নিতে শুরু করলাম। ভোর 4টের সময় ঘুম ভাঙল কিছু মানুষের কোলাহলে। চারিপাশ তখনও পরিষ্কার হয়নি। বাইরে বেরিয়ে দেখলাম স্কুলের সামনের গাছটার গোড়ায় বেশ কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের মাত্রা আকাশ ছুঁয়ে গেল। গাছের গোড়ায় পড়ে আছে কাল রাতের সেই পাগল লোকটার প্রাণহীন মৃতদেহ। মনে পড়ে গেল কাল রাতের লোকটার বলা সেই কথাটা, যদি তারা কেউ কোনো কাজ করে তাহলে তাদের সব কিছু শেষ করে দেবে সে। আর যদি এই অভিশাপের কথা কাউকে বলে তাহলে মরতে হবে। তাহলে কি লোকটা ঠিক বলেছিল? মাথা এবং মনের মধ্যে অদ্ভুত বিবাদের সৃষ্টি হলো। মাথা বলছে এসবের কোনো যুক্তি নেই, সবটাই কাকতালীয়, কিন্তু কোনো এক জায়গায় মন থেকে সবটা অস্বীকার করতে পারছি না। সেদিন আর কলকাতায় ফেরা হলো না। একটু বেলা হলে বিজু এলো। বিজুকে বললাম, ওই লোকটা কাল রাতে আমায় সব ঘটনা বলেছে, আর আজ সকালে ওর ডেড বডি দেখলাম। তাহলে এবার বুঝতে পারছেন কেন কেউ কিছু বলতে চায় না? ফিরে যান স্যার, এই সমস্যার সমাধান সম্ভব নয়। বিজু চলে গেল। রাতের দিকে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় দেখলাম সাবিত্রী দাঁড়িয়ে আছে। এগিয়ে গেলাম ওর দিকে। তুমি আমায় মিথ্যে বলেছিলে। তোমার নাম সাবিত্রী নয়, অম্বিকা। সাবিত্রী অম্বিকা সবই যে এক। হঠাৎ মনে পড়ে গেল অম্বিকা তো মারা গিয়েছে। আর সেটা মনে পড়তেই আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তাহলে আমার সামনে এটা কে দাঁড়িয়ে? ভূত? না, ভূত নই, দূত। আমি ঈশ্বরের দূত। মানে? আজও এই সমাজে নারী জাতিকে পুরুষের পায়ের জুতো মনে করা হয়, তাদের প্রাপ্য সম্মান দেয়া হয় না। কেন বলুন তো? আজকের মেয়েরা ঘর সামলেও কেউ পুলিশ, কেউ শিক্ষিকা, কেউ পাইলট। তারাও তো কোনো অংশে কম নয়।
নারী শিক্ষা শুরু হয়েছে হয়তো 100 বছর হলো। এইটুকু সময়ের মধ্যেও তারা সকল বিষয়ে পারদর্শী। তারপরেও তাদের চাহিদা খুবই সামান্য, একটু সম্মান, আর কিচ্ছু না। কিন্তু তা তারা পায় না, শিকার হয় অত্যাচারের। আর সেই অন্যায়ের প্রতিশোধ নিতে পার্বতী, চণ্ডিকা, বৈষ্ণবী, অম্বিকা, সাবিত্রী এদের বারবার ফিরে আসতে হয়, যেমন আমায় ফিরে আসতে হয়েছে। এই প্রত্যেকটি নাম আমার চেনা। নিজের চোখ মন কিছুকেই বিশ্বাস করতে পারছি না। বললাম, কিন্তু সেই অভিশাপ সমস্ত গ্রামবাসী কেন ভোগ করবে? যখন অম্বিকাকে পুড়িয়ে মারা হয়, কেউ আসেনি প্রতিবাদ করতে। অন্যায় করেছিল, তার শাস্তি তো পেতে হবেই। এর সমাধান কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। টাকা পয়সা, ইট পাথর এগুলো দিয়ে ঘর বাড়ি বানানো যায়, কিন্তু সেই ঘরে সংসার করতে গেলে দরকার হয় একটু ভালোবাসা, একটু সম্মান। যেদিন এই সমাজ সেটা বুঝবে, সব সমস্যার সমাধান সেদিনই হয়ে যাবে। দেহটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল, আর একটা কথা শিখিয়ে দিয়ে গেল। পৃথিবীর আদালতে এইসব পীড়িত মানুষগুলোর সুবিচার হয় না, কিন্তু কোনো এক আদালত আছে যেখানে ঠিক সুবিচার হয়।